গাইস আমার সাথে ছুটতে গেছে আমার সাথে এখন প্লেনে ঘুরতেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়াতে খুব ভালো আছি। তো আমরা সব পরিবার মিলে আমরা চেন্নাই যাব সবাই চিকিৎসার জন্য। তো এখানে আমরা সব কিছু গুছগাছ করে সকালে আমরা ভোরবেলা রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এখন আমরা গাড়িতে আছি, যেহেতু ছিল রবিবার, আজকে জ্যামের অনেক ছিল, ভয় ছিল। তো যেহেতু ভোরবেলা ছিল, রাস্তা অনেকটাই ফ্রি ছিল, কারণ অফিস টাইম ছিল না। অফিস টাইমের আগেই আমরা বের হয়ে গেলাম। তারপর আমরা আছি এখন ফ্লাইওভারের উপরে। তো এখন আমরা অলরেডি চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এখন আমরা আছি এলিভেটেড এক্সপ্রেসের উপরে। তো তারপর আমরা এয়ারপোর্টে চলে গেলাম। তো এখন আমরা এখানে একটু জ্যাম ছিল, তো আমি জানি না কতটুকু আমি ভিতরে ভিডিও করতে পারবো, কতটুকু করতে পারবো না। তো যেতটুকু সম্ভব হবে আপনাদের জন্য আমি ওইটুকু ক্যাপচার করে রাখবো। তো এখন আমরা এখানে আছি, তো আমরা এখন ভিতরে ঢুকে যাবো আস্তে আস্তে করে। এখানে আমরা ট্রলি র্যাপিং করে নিচ্ছিলাম। তো এখন আমরা ভিতরে চলে যাব। আলহামদুলিল্লাহ আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমরা এখানে দাঁড়িয়ে সাফির বিমান দেখছিল। তো ইমিগ্রেশনের সময় যেহেতু ভিডিও করা যায় না, তো সেজন্য আমি ওটা স্কিপ করেছিলাম, কারণ এয়ারপোর্টে একদম সব কিছুই ভিডিও করা যায় না। তো এখানে আমরা দাঁড়িয়ে সবাই ফ্যামিলি ফটো তুলছিলাম। তো এখানে সাফির খুব এক্সাইটেড, সে এবার সেকেন্ড টাইম বিমানে উঠবে। যখন উঠেছিল তখন অনেকটাই ছোট ছিল, তখন বুঝিয়ে নেই যে বিমানে উঠেছে। তো এখন সে অনেক সুপার এক্সাইটেড, ইভেন আব্বু আম্মুও, কারণ ওনারাই ফার্স্ট টাইম বিমানে উঠবে। তো আমার জন্য এটা ছিল ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্যুর। তো এখন আমরা যেহেতু সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তো একটা ক্যাফেটেরিয়াতে চলে গেলাম। ওখানে আমরা সবাই ফাস্টফুড কিছু খাবার নিয়ে নিব, কারণ যেহেতু কিছুই খাইনি সকাল থেকে, একটা ইমিগ্রেশনে কমপ্লিট করার পরেই খাবো আর কি, সেই চিন্তায় ছিলাম। তো এখন আমরা সবাই মিলে খাবো। তো এই শর্মাটা হচ্ছে একদমই সাথে সাথে মেক করে দেওয়ার আর কি, এই জন্য জিনিসটা এত সফট, আর ভিতরে এগুলো একদম জুসি হয়ে গিয়েছে আর কি। তো এখানে ওরা দুজনে মামা ভাগিনা দুজনে সাব বার্গার নিয়ে নিল। তো এখন আমরা এগুলি খাওয়া দাওয়ার পরে চলে যাব, কারণ আমাদের হাতে আস্তে আস্তে টাইম কমে আসছিল, যেহেতু 1টা বাজে ফ্লাইট ছিল আমাদের। তো আমরা এগুলি খাওয়া দাওয়ার পরে এখন একদম বিমানের খুব কাছাকাছি। তো এই বিমানটা আমাদের চলে আসছে, এই বিমানটি যাবে আমাদেরকে নিয়ে সে গন্তব্যে নিয়ে যাবে চেন্নাইতে। তো এটা রিপেয়ার করছিল, দেখাশোনা করছিল এটাকে, এটা সব কিছু চেক করতেছিল আস্তে আস্তে করে। তো করার পরে আমরা এখন উঠে যাব বিমানে। তো এখন আমাদের টাইম হয়ে গিয়েছে অলরেডি। এটা হচ্ছে একটা শ্রীলঙ্কার বিমান, তো অনেক বড় ছিল বিমানটা। তো এখন আমরা উঠে যাব। তো আজকে আকাশটা অনেক ক্লোরি, তো জানি না কি হয়, আসলে অনেক ভয় লাগতেছিল। ক্লোরি হলে তো বিমানে একটু ঝাঁকিনি উপভোগ হয় আর কি। তো এখন আমরা আস্তে আস্তে বিমানে উঠে যাচ্ছি।
ধরেন তো এটা পাসপোর্ট দিতে হবে না না फिर फिर অনেকক্ষণের বিমানটা থাকবো যে রাখিস আমার লাখিটা কাছে এইদিকে সবচেয়ে কষ্টতম টাইম ছিল এই মুহূর্তটা, যেখানে আমরা ভিতরে বিমানে বসে বসে জানলা দিয়ে দেখছিলাম যে আমার বাচ্চার যে ট্রলিটা, মানে ওরা ভিতরে আস্তে আস্তে ট্রলি করে অনেক জোরে 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 ফিক্কা দিয়ে দিয়ে ভিতরে ঢুকাচ্ছিল। তো তখনই আমার ছেলে ওর নিজের যে স্পাইডারম্যানের লাকিজটা দেখে চিনে ফেলছে। সে খুব আমাকে বলতেছিল, আম্মু দেখো আমার লাকিজের চাকাটা খুলে ফেলছে ওরা। তো তখন ওই যে ঢুকাচ্ছিল ও বুঝতেই পারছিল না যে এটা কি লাগানো সিস্টেমটা কি মানে যায় কিনা। ও ভেবেছিল যে এটা ভেঙে গেছে, কারণ এটা ওপেন করাও যেত, এটা আবার খুলেও রাখা যেত, এটা আবার মানে লাগানোর সিস্টেম ছিল। কিন্তু আমি আর আমার ছেলে জানলা দিয়ে মানে কী করবো বুঝতেছিলাম না। আসলে দুইজনের মাঝে তখন কাজ করতেছিল যে জানলাটা যদি বাসের মতো হতো তাহলে না হয় ডাক দিয়ে বলতাম যে এটা এইভাবে না ওইভাবে। তো তারপর আমরা এখানে ক্যাবিন ক্রুকে জানানো হয়েছিল। তো উনি বললেন, ম্যাম এখন কিছু করার নেই, এটা দিয়ে দিলে এটা যদি আপনারা যখন ব্যাগগুলি রিসিভ করবেন তখন আর কি ওটা একটা কমপ্লেন দিতে হবে। তো আমরা কিছু করা ছিল না, একদম 2 ঘন্টার মতো আমরা এটা নিয়ে আর কি টেক অফ করলো বিমান। আমার ছেলের মাথায় কিন্তু ওইটাই কাজ করছিল যে ওর চাকাটা খুলে গেছে, কারণ ও খুব শখ করে এই স্পাইডারম্যানটা কিনেছিল। সেও আগের দিন মার্কেটে গিয়ে সে এটা নিবেই, মানে সেই জন্য আমার খুব খারাপ লাগছিল, তার শখের জিনিসটা আসলে ভেঙে গিয়েছে। তো আমাদের বিমানের সবাই আর কি ওরা এত মানে কি কেন যে এই লাকেজগুলির উপর দিয়ে এত অত্যাচার করে আমি জানি না। কেন আস্তে রাখলে কি প্রবলেম ওদের, মানে আমি দেখলাম যে শুধু এইটা না, আমাদের যে লাকেজগুলি সবগুলি নিউ ছিল, মানে সবগুলি স্কার্চ মানে পড়ে গিয়েছে র্যাপিং করার পরেও। তো র্যাপিং না করলে যে কি হতো আসলে সেটা মানে সবাই বলতেছিল যে এটা নাকি ওরা মানে ওদের যে লাকেজগুলি নিয়ে ট্রাভেলিং করলে নাকি আর সেকেন্ড টাইম ফাইবারের এগুলি আর করাই যায় না, মানে ফেটে যায় এরকম অবস্থা। তো আমি ভাবছিলাম যে এটা নিয়ে আর সেকেন্ড টাইমে যখন আবার ব্যাক করবো আসলে ওটা নিয়ে বাসায় যেতে পারবো কি না, আসলে সেটাই টেনশন। তো আমাদের বিমান কিন্তু অলরেডি টেক অফ করে ফেলেছে। তো আমাদের থেকেই নিচে সব কিছু সুন্দরভাবে দেখা যাচ্ছিল, ঢাকাটা খুব ভালো লাগছিল। তো আমরা অলরেডি উপরে উঠে গিয়েছি। আকাশ খুব ক্লোডি, খুব ভয়ের চিন্তা। আসলে ক্লোডি দিয়ে গেলে অনেক বিমান ঝাঁকুনি খায়, কিন্তু সালমান সাফির একটু ভয় পায়নি, আম্মু একটু ভয় পেয়েছে। এইদিকে বিমান একটু পর যাওয়ার পরই আমাদের সবাইকে একটা ফর্ম দেওয়া হয়েছিল, যা পাসপোর্ট নাম্বার, নেম, তারপর মোবাইল নাম্বার, কোথায় যাব আমরা সব কিছু লেখার জন্য। তো এখানে আনফর্চুনেটলি আমার একদমই মনে ছিল না ভিডিও করার জন্য, যেহেতু আমি অনেকগুলি ফর্ম পূরণ করেছিলাম। তো আর কি করার ছিল, তো আপনারা যারা যাবেন এগুলি আর কি সাথে করে অবশ্যই একটা করে পেন রাখবেন, কারণ এটা পূরণ করার জন্য অবশ্যই একটা কলম দরকার। তারপর কিছুক্ষণ পর বিমান যাওয়ার পর এখানে আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দিল, যেহেতু 1টা বাজে বিমান ছেড়েছিল। তো কিছুক্ষণ যাওয়ার পরই আমাদের খাবার দিল, এখানে যার চয়েস মতো আর কি। আমাদের এখানে ফ্রাইড রাইস ছিল, ভাত ছিল। তো আমি আর সালমান সাফির ফ্রাইড রাইসই নিয়ে নিলাম। তো যার চয়েস মতো ড্রিঙ্কস, তো এখানে আমি কোকা কোলাও নিয়েছি। এখানে এখন 2টা 7 বাজে। তো এখন অলরেডি 1 ঘন্টা পরই খাবার আসছে আর কি, যেহেতু 1টা 20-এ ছেড়েছে, 3-এ ছাড়ার কথা ছিল, কারণ একটু টাইম লেগে যায়, ওদের সেম টাইমই ছাড়তে পারে না। তো এখন সালমান সাফি আর আমি খাওয়া দাওয়া করে নিব। এইদিকে এক পাশে ছিল ভেজিটেবল, আরেক পাশে ছিল চিকেন কারি, তো মাঝখানে ছিল ফ্রাইড রাইস। তো এটা হচ্ছে ওই ফিনিটা আসলে অনেক ইয়াম্মি, মানে পায়েসের থেকেও মজা, আমার কাছে খুব ভালো লেগেছিল। তো
তো আমার কাছে লেগেছিল এটা চালের গুঁড়া দিয়ে মেক করা, চালের গুঁড়া দিয়ে মেক করলে এরকম হয়, বা সাগুর মতো একটা লেগেছিল, সাগু দিয়ে দুধ দিয়ে যেভাবে পাকায় মানে জিনিসটা যেরকম হয় ওরকম আর কি, এটা ঘনত্বটা বেশি ছিল। তো এই অলরেডি কিন্তু আমরা একদম মেঘের রাজ্যে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে করে। আসলে খুব মানে অবস্থা খুব বাজে ছিল, এত ক্লোরি ছিল যে আসলে বিমান অনেক কেঁপেছিল, যে খুব ভয়ের অবস্থা হয়ে গিয়েছে। আসলে আমারই পুরা এই যে আমরা কিন্তু চেন্নাই শহরে ঢুকে যাচ্ছি একদম, এই যে আমরা এখন বিচের সি বিচে উপরে আছি একদম। তো এইখানে প্রথম উনি মানে ল্যান্ড করার জন্য আবার একটা করেছে, রাউন্ড দিয়েছে পুরা বিচ মনে হয় ওনাদের টেকনিক্যাল কোনো প্রবলেম ছিল তার জন্য আর উনি ল্যান্ড করেনি, উনি আবার এগিন আবার একটা ঘুরন দিয়ে তারপর নেমেছিল এই বিচের উপরে। এইটা হচ্ছে চেন্নাই শহর, দেখেন কত সুন্দর চেন্নাই শহরটা। উপর দিয়ে দেখা যায় যে অনেক মানুষের সমাহার, কিন্তু একদমই না, মানে এত মানুষ কম, গাড়ি ঘোড়া অনেক কমই ছিল মোটামুটি। তো ভালো লেগেছে সব মিলে, চেন্নাই শহরটা অনেক সুন্দর, উপর থেকে দেখা যায় অনেক মানুষের সমাহার, কিন্তু না একদমই না, খুব ভালো লেগেছে চেন্নাই শহরটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ সহমতে আমরা চেন্নাই শহরে 365 জন যাত্রী নিয়ে আমাদের পাইলট সুন্দরভাবে ল্যান্ড করেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই চেন্নাই ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়ে যাব। তো আমরা যেহেতু হোটেল বুক করে আসিনি, তো এটা আমাদের জন্য খুব একটা ভালো কাজ হয়েছিল, কারণ এক এক জায়গার মানে এনভায়রনমেন্ট এক এক রকম, পরিবেশও এক এক রকম, হোটেল আমাদের চয়েস নাও হতে পারে। তো আসলে আমরা সেটা খুব ভালো কাজ করেছিলাম, নিজেদের চয়েস মতো আমরা হোটেল দেখে বুক করব। তো এই জন্য আমরা যেহেতু আমাদের যে হসপিটাল থেকে কিন্তু অলরেডি কার্ড চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য, তো উনি অলরেডি এয়ারপোর্টে আছে। আমরা যদি ইমিগ্রেশন শেষ করে টলি নিয়ে একদম বের হলে ওনার কার্ড দিয়ে আমরা যে গ্রিনস রোড যেটা বলে চেন্নাইতে মানে সবজি মার্কেট, তো ওখানে চলে গেলে ওখানে হিউজ মানে হোটেল আছে, সেখানে চলে যাব অলরেডি। তো সেখান থেকে আমাদের মন মতোই আমরা মানে পরিবেশের একটা ব্যাপার স্যাপার আছে, সব কিছু দেখে শুনেই আমরা একটা হোটেল বুক করব। তো এখন আমরা অলরেডি নেমে যাব। আসলে চেন্নাই এয়ারপোর্টটা অনেক সুন্দর ছিল। ওদের নামার পর থেকে আমি ওদের ধর্মীয় যত মূর্তিগুলি ছিল এখান থেকেই শুরু হয়েছে। মনে করেন যে ওদের এলাকার মানে অলিগলি যা আছে সব জায়গায় ওদের মানে মন্দির বললেই চলে, মানে সব যে কোনো জায়গাতেই ওদের মন্দির করে রেখেছে ওরা। মানে হসপিটাল তো মাস্ট বি আছে প্রতি ফ্লোরে, প্রতি রোমে মানে মানে আমার এয়ারপোর্ট থেকেই শুরু, এয়ারপোর্টে অনেকগুলি ওদের ধর্মীয় মন্দির, তারপর মূর্তি দিয়ে ভরা ছিল পুরো এয়ারপোর্টটা। মানে দেখেন অনেক সুন্দর করে ওরা এয়ারপোর্টটা অনেক ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, অনেক ভালো লাগছিল। তো এয়ারপোর্টটা যেরকম ছিল ওদের রাস্তাঘাটগুলোও কিন্তু ওরকমই ক্লিন, মানে কোনো দিক দিয়ে মানে কম না, ভিতরে যেরকম বাহিরেও অনেকটা ক্লিন এরকমই। তো আমরা এখন ইমিগ্রেশনে চলে যাচ্ছি। আমরা কিন্তু অলরেডি আস্তে আস্তে অনেক লোক কিন্তু ইমিগ্রেশনের লাইন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের সেই অনেক লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে। ইভেন আরও ওদের যেই আরও এয়ারগুলি চলে আসছিলো, শ্রীলঙ্কা অনেকগুলি এয়ারই আসছিলো, তো ওইগুলি ইমিগ্রেশন সবাই একসাথেই হচ্ছে। তো অনেক বিশাল লাইন ধরে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, আধা ঘন্টার মতো, 30-40 মিনিটের মতো। আরে এই ব্যাগটা অনেক ওয়েট।
যারা দেখতে এমন সেমের মতো দাঁড়িয়ে আছে না এখানে টাকা দিচ্ছে একটা গাইস আমার সাথে ছুটতে গেছে আমার চাকা এখন প্লেনে ঘুরতেছে। অবশেষে আর আমার ছেলে সেই মানে ট্রলির চাকাটা আর পায়নি, কারণ ওটা ওরা মিসিং করে দিয়েছে, কারণ ওখান থেকে ওরা দিয়ে দিয়েছিল কিন্তু বিমান থেকে আর নামায়নি, বিমানে অলরেডি মানে রয়েছে আর কি। তো ওর মনটা অনেক খারাপ ছিল, নতুন একটা দেশে আসছে, আসলেই ওর মনটা খুব খারাপ ছিল ট্রলির এটা, কারণ ওর শকেট ছিল ট্রলিটা। তো তারপর আমি কমপ্লেন দিয়ে ওর পাসপোর্ট নাম্বার, আমার পাসপোর্ট নাম্বার, বাসার ঢাকার অ্যাড্রেস সব কিছু দিয়ে দিয়েছি। জানি না কতটুকু ওরা ক্ষতিপূরণ কীভাবে ইউএস বাংলা দিবে, কিন্তু তারপরও ট্রাই করা আর কি, জাস্ট লাকের উপর ছেড়ে দিলাম চাকাটা, কারণ আর কিছু করা ছিল না। তো আমরা এখানে এসে আমাদের যে অ্যাপোলো থেকে যেই গাড়ি ওরা মানে নিতে এসেছিলো, আমাদের 2টা কার আসছিলো, তো 2টা কারে করে আমরা মানে গেমস রোড যেখানে আমরা ওখানে চলে যাচ্ছি, ওখান থেকে আমরা আর কি হোটেল রেডি করব। তো ওখানে দাদারা আমার বিভিন্ন হোটেলে আমাদেরকে নিয়ে হোটেল দেখাবে, আমরা ওই গাড়িতে সব মালামাল রেখে গাড়ি দেখবো, না হলে একটু প্রবলেমে পড়ে যাব, যেহেতু আমাদের কাছে 4-5টা ট্রলি ছিল, এগুলো নিয়ে না হলে অটো দিয়ে পসিবল না। তো তারপরেও আমরা দেখার চেষ্টা করেছিলাম, অনেকগুলি হোটেল দেখেছি মানে গাড়িতে রেখে। তো আসলে আমরা যে বাংলাদেশ থেকে বুক করে আসিনি, সেটা আসলে খুব ভালো একটা কাজ করেছি, কারণ বাংলাদেশে আমাদের পরিবেশের সাথে ওনাদের পরিবেশ একদমই অ্যাডজাস্ট হবে না, কারণ এটা ওনাদের মতো হোটেল তৈরি করা আর কি। তো সালমান সাফির যখন এয়ারপোর্ট থেকে নামছিল, ওখানেও যারা ইমিগ্রেশন পুলিশ, তারপর যারা ওখানে জব করে, সবাই সালমান সাফিরকে খুব সুন্দরভাবে ওয়েলকাম জানাচ্ছিল চেন্নাই শহরে। তো সে আসলে খুব বলতেছিল, আম্মু আমার সাথে এরকম করে কেন, আমাকে কি বলছে। তো সে অনেক খুশি, তাই আমি বললাম ওকে, আসলে ওর মনটা খারাপ ছিল, তো এখন সে খুব হাসি খুশি। তো আপনাদের এয়ারপোর্ট থেকে চেন্নাই যে অ্যাপোলো হসপিটাল, এখানে কিন্তু অনেকটা দূরই মোটামুটি বললে চলা যায়, মানে 40-45 মিনিটের মতো। তো ওদের যে রাস্তা দেখেন, উপরে ফ্লাইওভার, পাশে ফ্লাইওভার, মানে সব জায়গায় জ্যাম একদম নাই বললেই চলে। তো এই জন্য আর কি ওদের জ্যাম নাই, তার জন্য অনেক তাড়াতাড়ি হয়। এই জায়গাটাই আমাদের ঢাকার মতো, এয়ারপোর্ট থেকে ওই অ্যাপোলো যেতে 4-5 ঘন্টা লেগে যেত, এরকম ডিস্টেন্স। আসলেই মানে কোনো জ্যাম নাই, জ্যামবিহীন শহর আর কি, মানে কোনো। তো এদিকে আমরা এই রুমটা নিয়ে নিলাম। তো অনেক খোঁজার পরে রুম পেতে আমাদের মাগরিবের টাইম হয়ে গিয়েছিল, কারণ এরকম রুম ছিল, কোনো রুমে অক্সিজেন নাই, জানলাই ছিল না, শুধু এসি দেওয়া। তো ওই রুমগুলো আসলে থাকা যায় না। তো এখানে 2টা উইন্ডো ছিল, তো তার জন্য আর কি আমরা এটা মানে ফিক্সড করলাম। এখানে 2টা বেড আছে, যেহেতু আমার ভাই, আমি আর আমার আব্বু আম্মু, আর সালমান সাবির যে ছোটোই। তো এখানে আমরা মানে করলাম আর কি, 2টা বেড একসাথে লাগিয়ে আমরা বড় একটা বিছানা তৈরি করে ফেলবো, যেহেতু সালমান সাবিরেরও ডিস্টার্ব হবে না, সবাই মিলে ঘুমাতে পারবো আর কি। তো এই রুমটা ছিল আমাদের পার 2500 আর কি, তো 2500 রুপি আর কি। তো এখানে আমাদের রান্না করার জন্য আলাদা ব্যবস্থা ছিল, ওয়াশরুম ছিল, মোটামুটি বড়ই এসি রুম করা, অনেক ভালোই সব কিছু ফ্যাসিলিটি ছিল। তো আমরা এই রুমটাই 3 দিনের জন্য বুকড করে ফেললাম 7,000 টাকা দিয়ে, পার নাইট 2500 করে, 2500 রুপি করে। তো 3 দিনের জন্য আর কোনো টাকা দিতে হবে না, একদম কমপ্লিট। ওরা 3 দিনের কম বুকড করে না, অলরেডি 3 দিনের টাকা ওদের দিতে হয় আর কি। তো আর এখানে যেহেতু রান্নার যাবতীয় সব কিছু ছিল, তো আমাদের আসলে ওরকম টাইম নেই আসলে রান্না করে খাওয়া আর কি। তো যেহেতু ডাক্তার সবার জন্য দেখাবো, ঘুরে ফিরে ডাক্তারই দেখাতে হবে, আর এত মানে ব্যস্ত, এত ব্লগও ঠিক মতো দিতে পারছি না আমি। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, বাই, টাটা।